হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। সো দীর্ঘদিন ধরে তোমাদের জেলাভিত্তিক যে পরিচয় বা পরিচিতি এগুলো দেওয়া হয়ে উঠছিল না। আমি ডেমোতে ফোকাস করছিলাম বেশ কয়েকদিন, তার সঙ্গে কোয়েশ্চেন আনসার দিয়েছি। তো আবার আমি ব্যাক টু ব্যাক তোমাদের যে জেলাগুলো বাকি রয়েছে সেই সমস্ত জেলার সংক্ষিপ্ত পরিচয় একে একে আমি তোমাদের দিয়ে দেব। আজকে আমি তোমাদের সাথে হুগলি জেলার সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করব। তো তোমাদের ইন্টারভিউর জন্য যতটুকু দরকার আমি কিন্তু ঠিক সেটুকুই নিয়েছি। আর হুগলি জেলা থেকে কে কে রয়েছো, কে কে এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আজকে যেটা আমরা আলোচনা করব হুগলি জেলা থেকে, তোমরা জানো অ্যাজ ইউজুয়াল সীমানা থাকবে, নামকরণ, লোকসভা বিধানসভার পরিচয়, ভূপ্রাকৃতিক পরিচয়, যোগাযোগ ব্যবস্থা, দর্শনীয় স্থান, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ, প্রত্যেকটা জিনিসে কিন্তু আলোচনা হবে। লেটস স্টার্ট। দেখো, প্রথমেই আলোচনা করব আমরা ভৌগোলিক সীমানা। তোমরা দেখতে পাচ্ছ এখানে, খুব ভালো করে যদি অবজার্ভ করো দেখবে এইখানে হাওড়ার ওপরেই একদম ঠিক কিন্তু হুগলি জেলা রয়েছে, এবং হুগলি জেলার পূর্বে রয়েছে কিন্তু উত্তর চব্বিশ পরগনা। একদম দেখো পূর্ব দিকে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, এবং উত্তর পূর্বে রয়েছে কিন্তু নদিয়া, এবং উত্তরে রয়েছে দেখো একদম বর্ধমান, মানে আমরা এটাকে কিন্তু পূর্ব বর্ধমান বলবো। ওকে, শুধু বর্ধমান না বলে পূর্ব বর্ধমান বলবে। এবং উত্তর পশ্চিমে রয়েছে বাঁকুড়া, এবং দক্ষিণে রয়েছে কিন্তু হাওড়া, এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে পশ্চিম মেদিনীপুর। তাহলে দেখো অলরাউন্ড তোমাদের একটা ভৌগোলিক সীমানা কিন্তু আমি দিয়ে দিলাম। তাহলে যেটা বললাম আরেকবার মন দিয়ে তোমরা একটু শুনে নাও, আমি মার্কিং করে দিচ্ছি। তাহলে হুগলি জেলার দেখো পূর্বে উত্তর চব্বিশ পরগনা, উত্তর পূর্বে নদিয়া, একদম উত্তরে রয়েছে বর্ধমান, উত্তর পশ্চিমে রয়েছে বাঁকুড়া, দক্ষিণে রয়েছে হাওড়া, এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে পশ্চিম মেদিনীপুর। তোমরা যখন এই ধরনের সীমানা পড়বে বা জেলাভিত্তিক ভিডিওগুলো করবে, যে যে জেলা থেকে রয়েছে প্রত্যেককেই বলবো আমি যে তোমরা কিন্তু ম্যাপ দেখে অবশ্যই এই সীমানাগুলো মুখস্থ করবে। তাহলে মাথায় কি একটা ইমেজ তোমাদের সেট হয়ে থাকবে, তোমাদের কিন্তু ভুল হবে না। ওকে, চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। দেখো এখানে রয়েছে হুগলি জেলার আয়তন ৩,১৪৯ বর্গ কিমি, জনসংখ্যা রয়েছে ৫৫,১৯,১৪৫ জন ২০১১ সালের জনগণনা অনুযায়ী। যেহেতু এখনও 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, এখনও কিন্তু ২০২১ সালে হওয়ার কথা, কিন্তু এখনও জনগণনা হয়নি, তাই প্রত্যেকটা আমাদের কিন্তু এই ২০১১ সালের সেন্সাস অনুযায়ী দেখতে হবে। সাক্ষরতার হার ৮২.৫৫%, জনসংখ্যার ঘনত্ব রয়েছে ১,৬০১ প্রতি বর্গ কিলোমিটারে, মহকুমা রয়েছে 4টি, চুঁচুড়া সদর, চন্দননগর, শ্রীরামপুর এবং আরামবাগ, এই 4টি রয়েছে মহকুমা, এবং ব্লক রয়েছে 18টি, পৌরসভা রয়েছে 12টি, থানা রয়েছে 16টি, এবং গ্রাম পঞ্চায়েত রয়েছে 207খানা। লোকসভা কেন্দ্র রয়েছে 3টি, হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগ, এবং বিধানসভা কেন্দ্র রয়েছে 18টি। চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এই স্লাইডে আমরা দেখব হুগলি জেলার নামকরণ কিভাবে হয়েছিল। দেখো এখানে সুন্দর করে তোমাদের লেখা আছে এই জেলার নাম হুগলি কিভাবে হলো, সেই প্রসঙ্গে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন যুক্তির অবতারণা করেছেন। যেমন আমরা যদি ঐতিহাসিক তথ্য প্রমাণ ঘেঁটে দেখি তাহলে দেখতে পাবো ইতিহাসবিদ যদুনাথ সরকারের মতে 16শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পর্তুগিজ বণিকেরা সপ্তগ্রাম থেকে সরে এসে অধুনা হুগলি অঞ্চলে তাদের পণ্য মজুত করার জন্য যে গুদাম বা গোলা তৈরি করেছিলেন, সেই গোলা শব্দ থেকেই কিন্তু হুগলি নামের উৎপত্তি। দেখো তিনি এও মনে করেন পর্তুগিজদের মুখের ভাষায় যা ও গলিম বা ও গলি, বাঙালি উচ্চারণে তা হুগলি। সপ্তদশ শতকের বিভিন্ন গ্রন্থে, প্রথম ইংরেজ গভর্নর জেনারেলের ডায়েরিতে হুগলি বিভিন্ন নামে উল্লেখিত হয়েছে, যেমন ওগলি, ওগলি, হাগলে, গলিন প্রভৃতি। আবার কেউ কেউ মনে করেন ভাগীরথী নদীর তীরে প্রচুর হোগলা গাছ জন্মেছিল, সেই হোগলা গাছ থেকেই এই অঞ্চলের নাম হয় হুগলি। তো প্রতিষ্ঠাকাল দেখো বর্ধমানের দক্ষিণাঞ্চলকে বিচ্ছিন্ন করে 1975 সালে ইংরেজরা প্রশাসনিক কারণে কিন্তু হুগলি জেলা তৈরি করেছিল। তো প্রতিষ্ঠাকালটা তোমরা একটু মনে রাখবে। চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে।
এরপরে দেখে নেব এখানকার উল্লেখযোগ্য নদ নদী। এই জেলার প্রধান নদী দেখো এখানে লেখা আছে হুগলি, দ্বারকেশ্বর, দামোদর, মুন্ডেশ্বরী। এছাড়াও রয়েছে সরস্বতী, কানা দামোদর প্রভৃতি ছোট ছোট নদী ও খাল। নদীগুলি উত্তর থেকে দক্ষিণে কিন্তু প্রবাহিত হয়েছে। উৎসব চন্দননগরে জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত। মাহেশের রথযাত্রা, রাজা রামমোহন রায়ের মেলা, তারকেশ্বরের গাজন মেলা প্রত্যেকটি কিন্তু খুব বিখ্যাত। এরপরে চলে আসছি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। সর্বোপরি যেটা উল্লেখযোগ্য, রাজা রামমোহন রায় প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা, রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়, হুগলি মহাসিন কলেজ, রাজা পিয়ারি মোহন কলেজ, ওমেন্স পলিটেকনিক, এগুলো কিন্তু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখে নেব কিছু হুগলি জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম। প্রথমেই যার নাম আসে সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। রাধানগরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আত্মীয় সভা এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক। তিনি সবথেকে বেশি বিখ্যাত হয়েছেন সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। তাকে ভারতীয় রেনেসার বা নবজাগরণের জনক বলা হয় এবং ভারতের প্রমিথিউস বলা হয়। যারা হুগলি জেলা থেকে রয়েছে প্রত্যেককেই বলবো রাজা রামমোহন রায় সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জেনে যাবে। এছাড়াও রয়েছে হাজি মোহাম্মদ মহসিন। তিনি হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এবং একজন বিখ্যাত সমাজসেবী ছিলেন। বাংলার একজন জনহিতৈষী, দানবীর এবং শিক্ষানুরাগী ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম দেবানন্দপুরে। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক এবং গল্পকার। দেবদাস এনারই অমর সৃষ্টি। তো যার সৃষ্টি দেবদাস তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নন্দলাল বসু, ইনি একজন বাঙালি চিত্রশিল্পী ছিলেন। বসু বিজ্ঞান মন্দিরে অলঙ্করণ করেন। তার বিখ্যাত শিল্প সৃষ্টি পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান, প্রত্যাবর্তন, উমর ব্যথা। দেখো আরেকটা যে প্রশ্নটা বারে বারে আসে, তোমরা প্রত্যেকেই জানো যে সহজ পাঠের যে ছবিগুলি সেগুলি কার আঁকা? নন্দলাল বসুর আঁকা। এরপরে রয়েছে আশাপূর্ণা দেবী, প্রখ্যাত সাহিত্যিক। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। মোহিতলাল মজুমদার, তিনি ছিলেন বিখ্যাত কবি, প্রাবন্ধিক এবং সাহিত্যিক। এরপরে যার নাম বলবো মধুসূদন গুপ্ত। বৈদ্যবাটিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অনুবাদক এবং আয়ুর্বেদিক অনুশীলনকারী। তিনি 1836 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রথম মানব যে ব্যবচ্ছেদ, শরীরের যে ব্যবচ্ছেদ করার কৃতিত্ব পায়। এরপরে আসছি গণপতি চক্রবর্তী। শ্রীরামপুরে জন্মগ্রহণ করেছিলেন। তাকে বাংলার আধুনিক জাদুবিদ্যার পথিকৃৎ বলে মনে করা হয়। তিনি পিসি সরকার এবং কে লালের পরামর্শদাতা ছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যার নাম না নিলেই নয়, তিনি হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং 19 শতকের বাংলায় একজন হিন্দু মর্মী এবং ধর্মীয় সাধক ছিলেন। এরপরে কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান দেখব। ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল নামটি বান্দার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বন্দর। ব্যান্ডেলকে হুগলির বন্দর হিসেবে মনে করা হতো। এটি পর্তুগিজ এবং মোগলদের সময়ের। পর্তুগিজদের একমাত্র ভরসা হলো চার্চ, ব্র্যাকেটে লেখা আছে দেখো বেসিলিকা এবং মঠ। হংসেশ্বরী মন্দির, এটি পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ 7 মন্দিরের মধ্যে অন্যতম। মন্দিরগুলির কাঠামোটি হলো তান্ত্রিক 7 চক্রভেদের প্রতিনিধিত্ব করে। ইমামবাড়া, এটি হুগলির চুঁচুড়াতে অবস্থিত। এটি হলো একটি ইমামবাড়া এবং মসজিদ। 1841 খ্রিস্টাব্দে হাজি মোহাম্মদ মহসিন এটি নির্মাণ করেন। তারকেশ্বর মন্দির। তারকেশ্বর মন্দির হলো একটি প্রাচীন মন্দির যেটি ভগবান শিবের উৎসর্গীকৃত। মাহেশের রথযাত্রা। শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা হলো পশ্চিমবঙ্গের প্রাচীনতম এবং বৃহত্তম রথযাত্রা, বিশ্বের 2য় প্রাচীনতম রথযাত্রা। কামারপুকুর হলো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। ইটাচুনা রাজবাড়ি, এই রাজবাড়ি হলো রাজকীয়তা এবং ঐতিহ্যের নিদর্শন। তো মোটামুটিভাবে তোমাদের এগুলো করলেই হয়ে যাবে। আর হুগলি জেলা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ, দর্শনীয় স্থান বা এখানকার লোকসভা, বিধানসভা বা প্রশাসনিক যে বিভাগগুলো সেগুলো জানলেই তোমাদের হবে। আর সেরকমভাবে এখান থেকে কিন্তু জানা নেই। আর তার সঙ্গে উল্লেখযোগ্য নদ নদীগুলো কিন্তু অবশ্যই জেনে যেও। আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেককেই বলবো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও নতুন নতুন এই ধরনের আরও ভিডিও পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।